কি কটূক্তি নিয়ে এবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালো বিএনপি। ঘটনার পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরিয়ে দেওয়া হয়েছে, শুনেছি তিনি দল থেকে সরে যাবেন, কিন্তু এগুলো কোনো কথা নয়, এগুলো কোনো বিষয় নয়। আমি মনে করি একটা তদন্ত হওয়া উচিত এবং বিচার বিভাগের তদন্ত। কেন তো এই কথাগুলো বললেন, কার প্ররোচনা বললেন, কেন বললেন? আমাদের যে আইন আছে সে আইনি প্রক্রিয়ায় কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, এইটাই মানুষের দাবি। হয়তো যদি আজকে ইসলামিক রাষ্ট্র হতো তাকে নিশ্চয়ই হত্যা করা হতো। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ ও মশিউর রহমান রাঙা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এরশাদপন্থী মহানগর কমিটির আহ্বায়ক সহ আহত হয়েছে 5 জন। এরশাদের আগমনের খবরে সকালে সমর্থকরা স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। পরে রাঙা সমর্থকরা সেখানে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এরশাদের পল্লী নিবাস বাসভবনের সামনেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে আহত হয় আরও 10 জন। এতে পল্লী নিবাসে থাকার কথা থাকলেও সেখানে না গিয়ে এরশাদ অবস্থান করছেন রংপুর সার্কিট হাউসে। আমরা এক আছি, এক থাকবো, আমাদের কোনো বিভক্তি নাই। জাতীয় পার্টি ইনশাআল্লাহ আগামীতে আরো শক্তিশালী হবে। দল গোছানো আছে, নতুন কমিটি করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে আরো শক্তিশালী করার চেষ্টা করব। শিডিউল বিপর্যয়ে অতিষ্ঠ রেলের যাত্রীরা। বরাবরের মতো এবারও অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্য ছাড়ছেন খরমুখ মানুষ। এদিকে সড়ক পথে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং টিম গঠন সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। আর লঞ্চেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ঈদে ঘরমুখ মানুষের কথা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। নারীর টানে ছুটে চলা এসব মানুষ অপেক্ষা নির্ধারিত ট্রেনটি কখন আসবে। 7:40-এর ট্রেন 10টা অবধি এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে আসে না, কখন আসবে এটার কোনো নিশ্চয়তা দিচ্ছে না রেলওয়ে থেকে। ট্রেনের ভেতরে তিল ধারণের জায়গা না পেয়ে অনেকে ছাদে উঠছে জীবনের ঝুঁকি নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, দেশে যাবেন বাপ মার সাথে দেখা করতে, ঈদ করতে, আর কতদিন এভাবে থাকবে। 3 জোড়া স্পেশাল ট্রেন সহ 132টি ট্রেন আসা যাওয়া করছে বলে জানালো রেল কর্তৃপক্ষ। আমাদের যা আছে আমরা 100% কাজে লাগাচ্ছি। এমন কোনো কিছু বসে কিন্তু নাই, কোনো জিনিস, কোনো কোচ বসে নাই, কোনো ইঞ্জিন বসে নাই, আমরা বসে নাই, যত অপারেশন সবই আছে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখে বাস কর্তৃপক্ষকে ভর্ৎসনা করলেন। 200 টাকা বলে 400 টাকা যাচ্ছে, তো আমরা সাধারণ যাত্রী আমরা কিভাবে যাবো বলেন? যে গাড়িতে গেছি আমরা 300 টাকা, এখন 50 টাকা বেশি নিচ্ছে। 50 টাকা ভাড়া কোনো সাবজেক্ট নাই। নারী শিশুর ক্রন্দন আমি শুনেছি, এটা আমার খুব কষ্ট লেগেছে। আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী নিচ্ছে লঞ্চগুলো। বিআইডব্লিউটি এর উদাসীনতা ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। অবশ্য নতুন চালু করা নো পুলিশিং ব্যবস্থায় সন্তুষ্ট তারা। যারা ছাদে আসে নেমে যান, যদি আপনারা না নামেন তাহলে আমরা বাধ্য হবো আপনাদেরকে নামানোর জন্য। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। এখানেই.com কোরবানি হাটের খবর। ছুটির দিনে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। বাজারে ক্রেতা সমাগম প্রচুর। বিক্রেতাদের মুখে হাসি ফুটলেও আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগও আছে, আর দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারাও। এদিকে বরাবরের মতো এবারও অবৈধ জায়গায় প্রসার হচ্ছে হাট। রুহুল আমিনের ক্যামেরায় খান আলামিনের রিপোর্ট। চকচকে গায়ের রং, মাথায় বাঁকানো শিং, গলায় মালা, সংখ্যায় 14। কুষ্টিয়া থেকে হাতির মতো দেহের এসব গরুগুলো রাজধানী কমলাপুর হাটে নিয়ে এসেছেন নাজিমুদ্দিন। গত 2বার লস খাইছি, এবারও লস দেবো না। এটা আমার কিছু লাভ আসতে হবে, এটা আমার আশা করি। ঈদ ঘনিয়ে আসছে, তাই কোরবানির পশু কিনতে হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে কয়েক গুণ। চলছে দরদাম, দাম নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই। অন্যান্য বছরের তুলনায় বেশি গরুর দাম ছাড়তেছে না এখনো। শুনেন, এটা নিয়ম মোতাবেক ধীরে ধীরে বাজার বাড়তেই থাকবে, বুঝলেন? অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে বিক্রি হচ্ছে অনেক পশু। পছন্দ আর আনন্দের কাছে দাম যেন থোড়াই কেয়ার। কোরবানি তো অ্যাকচুয়ালি ত্যাগ, কাজে টাকার ব্যাপারটা কোনো মুখ্য বিষয় না। গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য গরুটা কেনা।
আর বাচ্চারা দেখলে খুব আনন্দ করবো। অবৈধ জায়গায় হাট বসানো অন্যান্য হাটগুলোর মতো কমলাপুরেরও একই অবস্থা। সড়ক, ফুটপাত এমনকি আবাসিক এলাকার ছোট ছোট সড়ক দখল করে বসানো হয়েছে গরুর হাট। যদি আপনি এখানে থাকতেন, রাত্রে বেলা বাসায় থাকা যায় না, একটা বিশ্রী দুর্গন্ধ। গরুর কারণে অবশ্যই মশার উপদ্রবটা বাড়ছে। আমরা ওখানে ভিতরে জায়গা পাই নাই, জায়গা না পাওয়ার পরে আমরা ভিতরে আইছি। হাটের কাছে যে টুকটাক যেগুলো সেগুলোতে আমরা আপাতত থাকার চেষ্টা করি, তবে আমরা পূজাটা শেষ হয়ে গেলে পরে আমরা আবার আমাদের জায়গায় চলে যাই। এলাকার বাসিন্দারাও দুটি বড় উৎসবকে মাথায় রেখে ছাড় দিচ্ছেন এসব অনিয়মকে। খান আলামিন, RTV, ঢাকা। জনশক্তি রপ্তানি কমার সঙ্গে কমেছে প্রবাসী আয়ও। অর্থনীতির প্রধান দুটি স্তম্ভের অন্যতম খাতটি এমন মন্দ অবস্থা বেশি দিন চললে তা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই আয় বাড়াতে জনশক্তির রপ্তানি নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দিলেন তারা। শ্রমবাজারের বর্তমান অবস্থা নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্বে থাকছে প্রবাসী আয় পরিস্থিতি। দিন দিনই কমছে প্রবাসী আয়। 2012 সালে যেখানে এই আয় ছিল 1,15,016 কোটি টাকা, পরের বছর প্রায় 7,000 কোটি টাকা কমে আয় হয় 1,08,066 কোটি টাকা। আর চলতি বছর এ পর্যন্ত আয় হয়েছে 69,479 কোটি টাকা। 2012 সাল থেকে ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমে যাওয়ার পেছনে প্রধান আমদানিকারক দেশগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ এবং নতুন শ্রমবাজার সৃষ্টি না হওয়াকে দায়ী বলে মনে করেন এই অর্থনীতিবিদ। টাকার বিনিময় হার ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে যাওয়া, যে কারণে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কিছুটা নিরুৎসাহ থাকতে পারে। রমজানের সময় এবং কোরবানির ঈদের সময় সাধারণত রেমিটেন্স প্রবাহ বাড়ে, সেটি হয়তো এবারও আমরা দেখতে পাবো। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। আমাদের কাছে মনে হয় যে এটি একটি যথেষ্ট আশার কথা। আমাদের মূল যে দেশগুলো, মূলত সৌদি আরব, একই সাথে রয়েছে কুয়েত, UAE, এই দেশগুলোতে কিন্তু সেইভাবে রেমিটেন্সের প্রবৃদ্ধি হচ্ছে না। প্রবাসী আয় বাড়াতে তিনি তাগিদ দিলেন উন্নত দেশের শ্রমবাজারগুলোতে নজর দেওয়ার। শ্রমিকদের মধ্যে কাউন্সেলিং বাড়ানোর বিশেষ প্রয়োজন রয়েছে। নতুন শ্রমশক্তি যাতে বাংলাদেশ থেকে তারা নিতে উদ্বুদ্ধ হন, সেদিকে আমার মনে হয় কাজ করবার সুযোগ রয়েছে। উন্নত বিশ্বের যে বাজার, ইউরোপের বাজারগুলোতে বা আমরা বলবো যে জাপানের মতো দেশগুলোতেও কিন্তু প্রচুর সংখ্যক সাপোর্ট সার্ভিসের জন্য লোক প্রয়োজন। সেখানে আমরা এখনো এ ধরনের জায়গাগুলোকে পর্যাপ্তভাবে নজর দিয়ে কাজ করতে পারিনি। আমার মনে হয় সরকারের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার, যাতে বাংলাদেশ থেকে উন্নত মানের কর্মদক্ষ লোক সৃষ্টি হতে পারে এখানে এবং যাদেরকে বাইরে প্রেরণ করা যেতে পারে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনশক্তি রপ্তানি কমার সঙ্গে রেমিটেন্স কমার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন। আর ইকোনমিক মন্দার কারণে ওইসব দেশই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেহেতু ইকোনমি টার্ন ডাউন করতেছে, এই বছরও আইএলও রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ইকোনমি টার্ন ডাউন করতেছে, কিন্তু নন জব রিকভারি। ইকোনমি রিকভারি করবে কিন্তু জব ক্রিয়েশন সেরকম হবে না। কিন্তু জব ক্রিয়েশন রিকভারি হলেই জব ক্রিয়েশন কিন্তু হচ্ছে, যার কারণে আমরা এখন লোক পাঠাতে পারছি। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার অবসান এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি স্বাভাবিক হলে প্রবাসী আয় আবারও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। কেউই বিদেশে যেতে পারবে না আনলে। মুক্তা মাহমুদ, ITV, ঢাকা। হজ ও তাবলিগ সম্পর্কে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে আইন মোতাবেক মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 10 দিনের সফর নিয়ে গণভবনে ডাকা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যুতে জাতিসংঘে সমাদৃত হয়েছে বাংলাদেশ, পাশাপাশি জঙ্গিবাদ দমনে সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। দর্শক AR বাদলের রিপোর্টটি এখন দেখুন। জাতিসংঘের 69তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সফলতা নিয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের, যাতে জঙ্গিবাদ দমন, নারী ক্ষমতায়ন সহ টেকসই উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম নিয়ে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমার বক্তব্যে আমি উন্নয়নের জন্য বিশ্ব শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল, গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা, নারী ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা, শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন সহ বিভিন্ন বিষয় বাংলাদেশের অবস্থান ও অবদানের কথা তুলে ধরি। এছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণে আমার সরকার গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরি। আমার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায়
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, সমুদ্র সম্পদ রক্ষা, আহরণ ও তার যথাযথ ব্যবহার এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন গুরুত্ব পায়। পাশাপাশি অধিবেশনের প্রতিপাদ্য বিষয় 2015 পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অবস্থানের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করি। বিএনপি মানুষ খুনের আন্দোলন করে এমন দাবি করে শেখ হাসিনা বলেন, খুনের রাজনীতি জনগণ মেনে নেবে না। আমি বলছি তাকে মন্ত্রিসভায় রাখবো না, আপনি থাকবেন না। আর কখন করা হবে আমি আপনাদের একটু অনুরোধ করব যে একটা সরকার কিভাবে চলে বা একজন তার অপসারণের যে প্রসিডিওর আপনি দয়া করে একটু পড়ে নেবেন, দেখে নেবেন। সংবিধানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে, সেখানে আছে রুলস অফ বিজনেস আছে, রুলস অফ প্রসিডিওর আছে, জানতে পারবেন। আর একজন মন্ত্রীকে বিদায় দিতে হলে কতগুলি নিয়ম মানতে হয়। হয় তাকে রিজাইন করতে হবে, যখনই আমি নির্দেশ দেবো তাকে রিজাইন করতে বাধ্য, আর যদি রিজাইন না করে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বিদায় দিতে হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান ও নিউ ইয়র্ক সফর সফল হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। সব দিক থেকে আমার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। আর বাদল, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ।